দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের ঈদের ছুটি কাটিয়ে তোমাদের সাথে আজকে হিসাব বিজ্ঞান প্রথম ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে ইতিমধ্যে আমাদের সমস্ত অনলাইন ক্লাসগুলো শুরু হয়ে গেছে। যেহেতু তোমরা ব্যবসা শিক্ষা শাখার দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট, অর্থাৎ তোমরা হচ্ছে এখন এইচএসসি পরীক্ষার্থী, সেই হিসাবে বর্তমান ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি। ইদানিং আমরা প্রায় এসে লক্ষ্য করছি যে তোমরা ম্যাক্সিমাম ক্লাসগুলোতে অনুপস্থিত থাকো, যেটা খুবই হতাশাজনক ও দুঃখজনক। কারণ আমাদের শ্রদ্ধেয় স্যার ম্যাডামগণ তোমাদের জন্য, বিশেষ করে পরীক্ষার্থীদের জন্য অনেক পরিশ্রম করে কিভাবে একটা ভালো পরীক্ষা তোমরা অংশগ্রহণ করতে পারো, কিভাবে একটা ভালো ফলাফল অর্জন করতে পারো, সেই দিক বিবেচনা করে স্যার ম্যাডামগণ ক্লাস রেডি করে থাকে তোমাদের জন্য। তো তোমরা যদি সেই ক্লাসগুলো না করো, ফাইনালি তোমরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কারণ এটা তোমাদেরই প্রয়োজন। আর সরাসরি যদি স্যারদের সাথে অনলাইনে ক্লাস করো, তাহলে তুমি যে পরিমাণ উপকৃত হবে, পরবর্তীতে তুমি ইউটিউব থেকে ক্লাসগুলো দেখে সমান উপকৃত হবে না। কারণ ক্লাস করার সময় তোমার কোনো টপিকস নিয়ে যদি প্রশ্ন থাকে, তোমার যদি বুঝতে কোথাও প্রবলেম হয়, তুমি স্যারকে বা ম্যাডামকে কথা বলে প্রশ্ন করে তখন তুমি সঙ্গে সঙ্গে তোমার প্রবলেমটা সলভ করে নিতে পারবে, যেটা ইউটিউবের ক্লাস দেখে তোমার সম্ভব নয়। সুতরাং তোমরা ক্লাসগুলো করো রেগুলারলি। আর যদি এইভাবে তোমাদের অ্যাবসেন্ট থাকে, তাহলে দেখা যাবে যে তোমাদের ক্লাসগুলো বন্ধ হয়ে যাবে, অফ হয়ে যাবে। ইয়াসনা, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ইয়াসনা, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। কিন্তু আমি শুনতে পাচ্ছি না কেন? কারণ কি আমার এখানে কি সাউন্ড প্রবলেম? না স্যার, আমার এখানেই হইতে পারে। সেদিন ম্যাডামও বলতেছিল যে আমার এখানে মেবি প্রবলেম হচ্ছে। ও আচ্ছা, যাক। রামিসাও আসছে, আজকে তাহমিনা এখনো আসেনি। তাহমিনা আজকে লেট। আচ্ছা জি। হ্যাঁ রামিসা, কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ। কেমন? আছে আলহামদুলিল্লাহ, ভালো। তোমরা ঈদ কেমন কাটাইলা? হ্যাঁ জি স্যার, আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। দেখ মাশাআল্লাহ। দেখো এখন ঈদের পরে আজকে তোমাদের সাথে প্রথম ক্লাস। জি ক্লাস স্যার। ক্লাস কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। হ্যাঁ, কারণ সামনে তোমাদের নির্বাচনী পরীক্ষা হয়তো আসবে, তো সেই হিসাবে তোমাদের। কিভাবে দিব স্যার? হ্যাঁ, মানে নির্বাচনী পরীক্ষা কিভাবে দিব? আমার মনে হয় সরকার তোমাদের জন্য কলেজ খুলে দিতে পারে। আয় হায়। কলেজ খোলার সম্ভাবনা খুব বেশি, বিশেষ করে পরীক্ষার্থীদের জন্য, বুঝছো? জি স্যার। পরীক্ষার্থীদের জন্য কলেজ খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা খুব তাড়াতাড়ি হবে। আজকে তো সোমবার, আগামীকাল মঙ্গলবারে বিকেলে একটা হয়তো মেসেজ পেয়ে যাবা যে তোমার একটা গাইডলাইন দিয়ে দিবে যে কিভাবে খুলবে বা কবে খুলবে। একটা গাইডলাইন হয়তো আগামীকাল দিতে পারে সরকার। তো দেখো, আমরা তোমাদের সাথে যে রিভিশন ক্লাস শুরু করেছিলাম আর্থিক বিবরণী নিয়ে, কেমন? তো
তো এখানে আমি একটা আর্থিক বিবরণী, দেখো একটা রেওয়া মেল দিয়েছি তোমাদের সামনে, একটু রেওয়া মেলটা ভালো করে ফলো করো। যদি কোনো প্রশ্ন থাকে, কনফিউশন থাকে, তাহলে আমাকে বলবা। রেওয়া মেলে শুরু হয়েছে মোট লাভ দিয়ে, আর পরক্ষণে লেখা আছে মজুদ পণ্য। মোট লাভ, পরে লেখা আছে মজুদ পণ্য। আচ্ছা, আমাকে তোমরা একজনে বলো দেখি, রামিশা অথবা ইয়াসনা বলো, যে এই মজুদ পণ্যটা এটা কোন মজুদ পণ্য? স্যার এটা প্রারম্ভিক মজুদ পণ্য। এটা প্রারম্ভিক মজুদ পণ্য। রামিশা? জি স্যার। কোনটা? জি স্যার, কি প্রারম্ভিক মজুদ পণ্য? হ্যাঁ স্যার। না স্যার, এটা প্রারম্ভিক মজুদ পণ্য না। হ্যাঁ, এটা সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ। কেন স্যার? ডেবিট পাচ্ছি স্যার। যেহেতু প্রারম্ভিক না করেছি সেহেতু সমাপনী হবে, এটি স্বাভাবিক। কিন্তু কিন্তু কেন সমাপনী, কেন এটা কইতে পারবা রামিশা? তুমি ইয়াসনা? স্যার ওটা আমি নিজেই কনফিউজ, আমি এমনি এমনি বলে দিছিলাম। হ্যাঁ, বুঝছি, তুমি এমনি এমনি বলেছো। হ্যাঁ, স্যার তারিখ স্যার। তারিখের কারণে নয়, তারিখের কারণে নয়। আমি তোমাদের এটা ডেবিট পাশে তাই। মজুদ পণ্য তো ডেবিট পাশেই থাকবে, প্রারম্ভিক হলো ডেবিট, সমাপনী হলো ডেবিট, তাও ঠিক। দুইটি ডেবিট পাশে থাকে। হ্যাঁ, আচ্ছা, আমি কারণটা বলে দিচ্ছি, কারণটা বলে দিচ্ছি, খেয়াল করে শোনো। তোমার দেখো, অঙ্কের মধ্যে মোট লাভ দেওয়া আছে। কি দেওয়া আছে? মোট লাভ। মোট লাভ দেওয়া আছে। অঙ্কে যদি মোট লাভ দেওয়া থাকে, তখন তোমাকে বুঝতে হবে যে এখানে মোট লাভ পর্যন্ত কাজটা করে দেওয়া আছে। আর যখন মোট লাভ বের হয়, তখন কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয়, প্রত্যক্ষ ব্যয়, সমাপনী মজুদ সবকিছু সমন্বয় করার পরে তারপরে কিন্তু মোট লাভ বের হয়। তোমাকে আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার। তোমাদের যদি রেওয়া মিলের কথা মনে থাকে, রেওয়া মিল যখন শিখেছো, যদি সমন্বিত ক্রয় থাকে, সমন্বিত ক্রয় থাকে রেওয়া মিলে, তখন রেওয়া মিলে প্রারম্ভিক মজুদ পণ্য আসে না, সমাপনী মজুদ পণ্য আসে। তোমাদের যদি তোমার রেওয়া থাকে, ক্রয় থাকে, তখন তোমাকে বুঝতে হবে সমন্বিত ক্রয় দেওয়া থাকলে প্রারম্ভিক রেওয়া মিলে আসে না, সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসে, কারণ সমন্বিত ক্রয়ের মধ্যে প্রারম্ভিক মজুদ পণ্য অন্তর্ভুক্ত থাকে। ঠিক তেমনি কোন অঙ্কে যদি রেওয়া মিলে মোট লাভ দেওয়া থাকে, তখন বুঝতে হবে প্রারম্ভিক মজুদ পণ্য এই মোট লাভের মধ্যে হিসাবভুক্ত হয়ে আছে, করা আছে। এই কারণে প্রারম্ভিক মজুদ পণ্য আর রেওয়া মিলে আসে না। তো যেহেতু সমাপনী মজুদ পণ্য সমন্বয়ের আইটেম, আর এটা মোট লাভের মধ্যে হিসাবভুক্ত হয়েছে, সেই কারণে সমাপনী মজুদ পণ্য এখন রেওয়া মিলে আসবে। তার মানে মোট লাভ দেওয়া থাকলে যদি যে মজুদ পণ্য রেওয়া মিলে থাকে, সেটা হচ্ছে সমাপনী মজুদ। মোট লাভ দেওয়া থাকলে রেওয়া মিলে, তখন যে মজুদ পণ্য রেওয়া মিলে লেখা থাকে সেটা হচ্ছে সমাপনী মজুদ, কারণ প্রারম্ভিক মজুদ মোট লাভের ভিতরে হিসাবভুক্ত করা আছে। আমার কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝেছি। আমি সে বিষয়টা বুঝছো? আচ্ছা, ঠিক আছে, খেয়াল করুন। এরপরে দেখো আছে ব্যাংকে জমাতিরিক্ত 15% লগ্নি। লগ্নি মানে কি বলো তো দেখি, ইয়াসনা? আর লগ্নি মানে আমার মাথায় আসতেছে না স্যার কোনো। মাথায় আসতেছে না? কিন্তু কি জানি রামিশা? মনে হচ্ছে স্যার কোনো শেয়ার। শেয়ার? রামিশা মাথায় আসতেছে? জি স্যার, আমি শুনি নাই। লগ্নি, লগ্নি মানে কি? লগ্নি মানে হচ্ছে স্যার হচ্ছে বিনিয়োগ। তোমরা তো এখন পরীক্ষা দিবা, তোমাদের তো এই জিনিসগুলা ক্লিয়ার থাকতে হবে, জানা থাকতে হবে, না তো বিপদ হয়ে যাবে স্যার পরীক্ষায়। মনে ছিল ভুলে গেছি স্যার। তোমার মনে আছে? হয় আচ্ছা, আচ্ছা, হয় আচ্ছা।
তুমি ক্লিয়ার না আর কি। লগ্নি মানে বিনিয়োগ, লগ্নি হ্যাঁ মানে স্যার। হচ্ছে বিনিয়োগ। লগ্নি মানে কি? বিনিয়োগ। বিনিয়োগ। দেখো এখানে তারিখ লেখা আছে 1/1/2016 আর অঙ্কের তারিখ লেখা আছে 31 ডিসেম্বর 2017। বলো এখানে বিনিয়োগের সুদ ধরবা তুমি কয় দিনের? বিনিয়োগের সুদ হবে কয় দিনের? বিনিয়োগ বলতে পারছো? স্যার 1 বছরের। 1 বছরের। স্যার 1 বছরের তোমার উত্তর ঠিক আছে, কিন্তু 1 বছরের কেন এটা বলতে পারবা? না স্যার, তোমার উত্তর ঠিক আছে যে 1 বছরের, এটা রাইট, কিন্তু 1 বছরের কেন সেটা বলতে পারবা? 2016 1 জানুয়ারিতে করা হয়েছিল, তাহলে 31 ডিসেম্বর 2016-তে ওটা শেষ হয়ে যাবে। এরপর আবার 1 জানুয়ারি 2017-তে ওটা আবার হবে হুম, এভাবে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। মানে এইভাবেই হবে, অর্থাৎ যদি বিনিয়োগের তারিখ 1 বছরের বেশি হয় তাহলে শোধ হবে 1 বছরের, কারণ 2016 সালে একবার 31 ডিসেম্বর হিসাব শেষ হয়েছিল, আবার 17 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 1 বছরের হিসাব হবে, এই জন্য শোধ হবে এখানে 1 বছরের। কারিমা কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা কারিমা, যদি আসছো কারিমা, একটু রেওয়া মিলটা দেখতে পাচ্ছ তুমি? জি স্যার। দেখো লেখা আছে এখানে ভাড়া, ভাড়া লেখা 120%। এই ভাড়াটা কি কারবারের জন্য আয় নাকি ব্যয়? ভাড়া কারবারের জন্য আয় নাকি ব্যয়? স্যার ব্যয়। স্যার ভাড়া হচ্ছে ব্যয়। তাই না, কিছু বলতে চাচ্ছ? স্যার ব্যয় কিভাবে? ভাড়া এটা আমার, ও ব্যয় আমি দিছি এভাবে। বলো কি হইতে পারে, তুমি তোমারটা তুমি উত্তর দাও। এটা তো কারিবারটা ভুলও হইতে পারে, তুমি বলো। না না স্যার, ওটা ভুল হবে না, আমি তো সেটা জানি। ভুল হবে না? স্যার জি এটা স্যার। আয় হবে। এখানে ভাড়াটা ব্যয় না, এটা ব্যয় না, কেমন কারিমারটা ঠিক নাই। তুমি স্যার বলো এই কি হবে? ভাড়াটা আয় হবে। ভাড়াটা আয় হবে কিনা? আয় কেন হবে বলো তো, কেন আয় হবে? স্যার এটা ক্রেডিট পাশে আছে। হ্যাঁ, ক্রেডিট পাশে আছে, ভেরি গুড। যেহেতু ক্রেডিট পাশে আছে সেহেতু এটা আয়। মনে রাখতে হবে, ভাড়া লিখে যদি ডেবিট দিকে লেখা থাকে তাইলে হবে ব্যয়। কারিমা, ভাড়া যদি ডেবিট দিকে লেখা থাকে তাইলে হবে ব্যয়, আর ভাড়া যদি ক্রেডিট দিকে লেখা থাকে তাইলে হবে এটা আয়। এটা খেয়াল রাখবা কোন দিকে লেখা আছে। ভাড়া, কমিশন, বাট্টা, এই জিনিসগুলো যদি ডেবিট দিকে থাকে তখন সেগুলো ব্যয়, খরচ। আর এগুলো যদি ক্রেডিট দিকে লেখা থাকে তাইলে হচ্ছে এগুলো আয়। মনে থাকবে? জি স্যার। দেখা এখানে লেখা 120% ভাড়া, তাহলে এখানে বকেয়া আছে কত? বকেয়া ভাড়া কত আছে? স্যার 20% বকেয়া। 20% বকেয়া। ওকে ফাইন। আচ্ছা রামিশা, এখানে বকেয়া কত আছে? সেটা বকেয়া না অগ্রিম? স্যার অগ্রিম আছে এখানে। হ্যাঁ, অবশ্যই অগ্রিম আছে, এখানে বকেয়া নেই। এটা হচ্ছে অগ্রিম। এটা হচ্ছে কি? স্যার আপনি না এভাবে স্যার আমি কোশ্চেন তো করেন অগ্রিমই যেভাবে আমরা ভাবতেছিলাম, নিজেই কিন্তু আপনি কনফিউজ হয়ে যাই, যখন এভাবে বকেয়া কোশ্চেন বলছেন করেন না তখন স্যার। বলছি বকেয়া। আমি তো বকেয়াই বলবো, আমি যদি অগ্রিম বলে দিই তাহলে তো তোমার কনফিউশনটা দূর হবে না।
তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হইতে হবে। যেহেতু 120%, 100% মানে হচ্ছে এটা পূর্ণ ভাড়া। 100%-এর বেশি হইলে অগ্রিম, 100%-এর কম হইলে বকেয়া। যদি 80%, 90%, 70% হয় তখন বকেয়া। আর 100%-এর বেশি হইলে সেটা হইলো অগ্রিম। এই অগ্রিমটা কেমনে বের করবা এটা কি জানো? অগ্রিমটা বের করবা কিভাবে? স্যার 30,000-কে 100 দিয়ে ভাগ দিব, 20 দিয়ে গুণ করব। ইয়েস না, কিভাবে বের করবা? স্যার আমি একটু কনফিউজ এটা নিয়ে। না, কনফিউজ এখনো থাকার সুযোগ নেই, তোমাদের কনফিউজ থাকার সময় নেই এখন এইসব। স্যার এভাবে যে 120 ইকুয়াল টু 3000, 1 ইকুয়াল টু কত, 100 ইকুয়াল টু কত, এভাবে। হ্যাঁ এইভাবেই হবে, তবে এইভাবেই হবে। সহজ করে যদি বলে দেই, এটাকে কারিমা 120 দিয়ে ভাগ হবে, 100 দিয়ে না। যদি 120 ভাগ দেওয়া, তাই 120 দিয়ে ভাগ আর 20 দিয়ে গুণ, তাহলে অগ্রিম বের হবে। এটাকে 120 দিয়ে ভাগ আর 20 দিয়ে গুণ, তাহলে অগ্রিম বের হবে। বুঝতে পেরেছো? জি স্যার। গবেষণা খরচ, ব্যবসায়ের গবেষণা খরচ, এটা কোন ধরনের হিসাব? এটা কি সম্পদ না দায় না আয় না ব্যয়? গবেষণা স্যার খরচ ব্যয়, ব্যয়। ব্যয়। ব্যয় এটা ঠিক আছে, এক অর্থে ঠিক আছে, তবে বৃহত্তর অর্থে মানে ব্যয় হচ্ছে এটা মূলধন জাতীয়, এটা সম্পদ। এটা হচ্ছে সম্পদ, এটা পরিচালন বা অপরিচালন আয় ব্যয় নয়, এটা হচ্ছে সম্পদ। এটা গবেষণা করে একটা জিনিস উদ্ভাবন করা, আবিষ্কার করা। হ্যাঁ, এই গবেষণাটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ হয়। যেমন তোমরা জেনে থাকবা, ইদানিং প্রায়ই দেখবা পত্রিকায় আসে, টিভিতে খবর আসে যে এমুক জায়গায় এক বিজ্ঞানী বা এমুক একজন লোক যে পানি দিয়ে গাড়ি চালানো গাড়ি আবিষ্কার করেছে, পানি দিয়ে গাড়ি চলে। এরকম শুনেছো? না স্যার। তারপরে এরকম শোনো নাই আম পাতা দিয়ে মোবাইল চার্জ করা যায়, সে আবিষ্কার করেছে গাছের আম পাতা দিয়ে মোবাইল চার্জ করা যায়। এরকম শুনেছো? না স্যার। না, অনেক সময় আমাদের দেশে দেখো, তোমরা ফেসবুকে তো দেখে থাকো অনেক সময় যে নতুন নতুন গাড়ি আবিষ্কার করছে, যে এমনি বাতাসে গাড়ি আকাশের উপর, আকাশে চলে, মানে মাটির উপর দিয়ে চলে গাড়ি, দেখো না অনেক সময়। অর্থাৎ নতুন কোনো কিছু আবিষ্কার করা, নতুন কোনো কিছু আবিষ্কার করার জন্য যদি গবেষণা করা হয়, তো সেই গবেষণা ব্যয়টাকে কারবারের জন্য সম্পদ বলা হয়। কারণ নতুন কিছু আবিষ্কার করা এটা প্রতিষ্ঠানের জন্য বিশাল একটা অ্যাসেট। কারণ ওইটা সে একমাত্র ওই প্রতিষ্ঠানই এটা উদ্ভাবন করেছে, তারা এটা বাজারজাতকরণ করবে, তাদের অনেক মুনাফা হবে। এই জন্য গবেষণা খরচকে বলা হয় কারবারের জন্য স্থায়ী সম্পদ। এটা একটা সম্পদ, হ্যাঁ, এটা ব্যয় নয়। আবার ব্যবসায়ের গঠন খরচ, ব্যবসায়ের গঠন খরচ তোমরা এটাকে অন্য নামে চিনো, এখানে নামটা নতুন দিয়েছি আমি, যাতে তোমাদের পরীক্ষা আসলে তোমরা পারো। অর্থাৎ তোমরা নাম শুনেছো, প্রাথমিক খরচ নাম শুনেছো? জি স্যার। প্রাথমিক খরচ শুনেছো? জি স্যার। প্রাথমিক খরচের আরেক নাম হচ্ছে ব্যবসায়ের গঠন খরচ। অর্থাৎ ব্যবসা শুরু করতে, গঠন করতে যে খরচগুলো হয় সেটাকে বলা হয় প্রাথমিক খরচ। এই প্রাথমিক খরচের আরেক নাম হচ্ছে ব্যবসার গঠন খরচ। এটাকে বলা হয় অসমন্বিত ব্যয়, মানে ভুয়া সম্পদ। ব্যবসায়ের গঠন খরচকে বলা হয় অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ, অবাস্তব সম্পদ, যেটা কোনো বাস্তবতা সম্পদ নয়। এটা এটা হচ্ছে বড় অঙ্কের মুনাফা জাতীয় ব্যয়। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, এটা কোথায় যায় বলতে পারবা? অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এটা কোথায় লিখতে হয়? স্যার হয়েছে কি, অনেকদিন যাবত বই খাতার সাথে লাগি না, তো এইসব ভুলে ভুলে। তোমরা তো তোমরা তো এই কথা বলার সুযোগ নেই, তোমাদের সামনে পরীক্ষা দিবা, তোমরা যদি বই খাতা লাগে সম্পর্ক না থাকে তাহলে তো বিপদ। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এটা যাবে সংরক্ষিত আয় বিবরণীতে। রক্ষিত আয়, যেটাকে রক্ষিত আয় বিবরণী বলা হয়, এটাকে সংরক্ষিত আয় বিবরণী বা রক্ষিত আয় বিবরণী বলা হয়। দাবিহীন লভ্যাংশ, দাবিহীন লভ্যাংশকে এটাকে বলা হয় চলতি দায়।
দাবিহীন লভ্যাংশকে বলা হয় চলতি দায়। তবে যদি দাবিহীন লভ্যাংশের অবলোপন করতে বলে তাহলে অবলোপনটুকু যাবে সংরক্ষিত আয় বিবরণীতে। দাবিহীন লভ্যাংশ জিনিসটা কি এটা কি তোমরা কেউ বলতে পারবা? মানে যেটা দাবি করে না। অর্থাৎ এটা হচ্ছে এমন লভ্যাংশ যে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, বাট এই লভ্যাংশ নেওয়ার জন্য এখনো কোনো দাবিদার আসে নাই। কোম্পানির কাছ থেকে লভ্যাংশটা নেওয়ার জন্য কোনো বৈধ দাবিদার এখনো কারবারের মধ্যে আসে নাই, এরকম লভ্যাংশ দাবিহীন লভ্যাংশ বলা হয়। যতদিন পর্যন্ত এটা দাবিহীন থাকবে, লোক না আসবে, ততদিন পর্যন্ত এটা কারবারের জন্য একটা দায়, চলতি দায়। দায় গ্রাহকের কমিশন, এটাও একটা ভুয়া সম্পদ, অসমন্বিত ব্যয়। এটাও অসমন্বিত ব্যয়, ওই ব্যবসায় গঠন খরচের মতো। শেয়ার অধিহার, শেয়ার অধিহার এটা মালিকানা সত্য, মানে মালিকদের পাওনা। আয়কর, এটা কোম্পানির খরচ। আয়কর সঞ্চিতি মানে আয়কর দেওয়ার জন্য টাকা সঞ্চয় রাখা। লভ্যাংশ সমতাকরণ তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল এই জিনিসটা কি তোমরা কি একজন বলতে পারবা? লভ্যাংশ সমতাকরণ তহবিল বিষয়টা কি? স্যার এটা কি এমন যে হচ্ছে আমি যে টাকাগুলো লাভ করবো একটা তহবিলে রাখবো, পরে যাতে ওটা দিয়ে আমার কোনো কাজে আসে, মানে হচ্ছে কিছু পার্সেন্ট একটা সাইডে রাখবো যাতে ওটা দিয়ে হচ্ছে কাজে আসে পরে কিছু দরকার হবে। হ্যাঁ, বিষয় অনেকটা এরকম, তবে তোমার আরেকটু ক্লিয়ার হইলে ভালো হয়। আহ, কারিমা বলতে পারবা লভ্যাংশ সমতাকরণ তহবিল জিনিসটা কি? না স্যার, আপনি বুঝিয়ে দেন। না বুঝিয়ে দিব, তোমরা না পারলে তো বুঝিয়ে দিব অবশ্যই। রামিশা কইতে পারবা? রামিশা ঘুমাচ্ছ নাকি? হ্যাঁ, এবার খেয়াল করো, আমি বলছি। যৌথ মূলধনী কোম্পানির যারা শেয়ার কিনে তারা হচ্ছে ওই কোম্পানির মালিক। শেয়ার কেনার সময় প্রত্যেকটা মালিকের উদ্দেশ্য থাকে, মানে টার্গেট থাকে, বছরের শেষে তারা লভ্যাংশ পাবে, মানে কোম্পানির যে লাভ হবে সে লাভের একটা অংশ শেয়ার মালিকরা পাবে। এটাকে বলা হয় লভ্যাংশ, মানে লাভের অংশ। একজনে পাইলে এটাকে বলা হয় লাভ, মুনাফা। আর যদি অনেকজনে ভাগ করে পায় এটাকে বলা হয় অংশ, মানে লভ্যাংশ। তাহলে শেয়ার মালিকরা কোম্পানি থেকে লভ্যাংশ পায়। তো অনেক ক্ষেত্রে এরকম দেখা যায়, তোমাদেরকে আমি একটা যদি বাস্তব কথা বলি, তোমরা আমাকে বলো, এবার তোমরা এই যে স্টুডেন্টরা অনলাইন ক্লাস করার কারণে যে পরিমাণ মোবাইলে ইন্টারনেট খরচ করছে, করোনাকালীন ছাড়ার সময় কি স্টুডেন্টরা এইভাবে মোবাইলে ইন্টারনেট ব্যয় করতে পেরেছে? না স্যার, এত কখনোই না। কখনোই না। তো এত করে বলো তো, মোবাইল কোম্পানির এবছর ইন্টারনেট বাবদ লাভের পরিমাণ কম হবে না বেশি হবে? অনেক লাভ। অনেক লাভ হবে। এরকম যেমন ধরো এখন প্রচন্ড গরম পড়েছে। এই গরম পড়ার কারণে এই সিজনে যারা তোমার মনে করো যে আইপিএস এর ব্যবসায়ী বা এসি, যারা এয়ার কুলার মানে এয়ার কন্ডিশন বিক্রি করে, এসি ব্যবসা করে, যারা ফ্যানের ব্যবসা করে, তাদের কিন্তু এখন খুব ভালো ব্যবসা হবে। কারবারের যখন কোনো বিশেষ কারণে, সিজনের কারণে বা বিশেষ আবহাওয়া জনিত কারণে বা যে কোনো কারণে যখন কারবারের অনেক মুনাফা হয়ে যায়, যদি কোনো বছর মুনাফা অনেক বেশি হয়ে যায়, তো সে বছর শেয়ার হোল্ডাররা মুনাফার পরিমাণ অনেক বেশি পাবে। পরের বছর যদি কারবারের এই অবস্থা না থাকে আর মুনাফার পরিমাণ অনেক কমে যায়, তখন সে মুনাফাটা অনেক কম পাবে। এক এক বছর যদি মুনাফার পরিমাণ এক এক রকম বেশি ডিফারেন্স হয়, কোনো বছর অনেক বেশি, কোনো বছর অনেক কম, তাহলে ব্যবসায় সম্পর্কে শেয়ার হোল্ডারদের
একটা নেতিবাচক ধারণা আসবে, যে ব্যবসা সম্পর্কে বিশ্বাস কমে যাবে। এই কারণে ব্যবসায় যারা পরিচালক রয়েছেন, পরিচালনা পর্ষদ, তারা মনে করে থাকে যে বছর লাভের পরিমাণ অনেক বেশি হয়েছে সেই বছর সমস্ত লাভ শেয়ার হোল্ডারদেরকে ভাগ করে না দিয়া একটা অংশ আমরা সঞ্চয় রেখে দেব, যাতে করে পরের বছর বা পরের কোনো বছর যদি লাভের পরিমাণ অনেক কম হয়ে যায়, তাহলে ওই সঞ্চয় থেকে লাভ দিয়ে আগের বছরের একটা কাছাকাছি, আগের বছর যদি আমরা 10% দিয়ে থাকি, তাহলে এই বছর 9% বা 8% তার কাছাকাছি লভ্যাংশ দিব, যাতে এক বছর 10 আরেক বছর 3 এরকম যেন ডিফারেন্স না হয়। তাহলে যে বছর লাভ অনেক বেশি হয়ে যায় সেই বছর সমস্ত লাভ শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ না করে একটা অংশ রেখে দেওয়া হয়, যাতে কোনো বছর লাভের পরিমাণ কম হইলে সেই টাকা দিয়া লাভের অংশটা বাড়িয়ে শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ আগের বছরের সাথে মিল রেখে দেওয়া হয়। এরকম তহবিলকে বলা হয় লভ্যাংশ সমতাকরণ তহবিল। অর্থাৎ লভ্যাংশ সমান করার জন্য যে তহবিল গঠন করা হয় তার নামই হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল। তোমরা আমার কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝেছি। ওকে, ভেরি গুড। পেনশন তহবিল, সাধারণ সঞ্চিতি। পেনশন তহবিল মানে হচ্ছে যারা কোম্পানির কর্মচারী আছে, কর্মকর্তা রয়েছেন, তাদেরকে চাকরি শেষে যদি পেনশন দেওয়া হয়, সেই পেনশনের জন্য যে তহবিল গঠন করা হয় তার নাম হচ্ছে পেনশন তহবিল। এটা কর্মকর্তা কর্মচারীদের জন্য রাখা হয়। সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিলের মতোই, তবে লভ্যাংশ সমতাকরণ তহবিল শুধু লভ্যাংশের জন্য ব্যবহার করা হয়, আর সাধারণ সঞ্চিতি কারবারের যে কোনো প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে। সাধারণ সঞ্চিতি কারবারের যে কোনো প্রয়োজনে ব্যবহার করার লক্ষ্যে এই সঞ্চিতি সৃষ্টি করা হয়। এটাও কারবারের মালিকদের অধিকার মালিকদের পাওনা, মালিকানা সত্য। পরে আছে শেয়ার মূলধন, মালিকানা সত্য। বিজ্ঞাপন, 1 লাখ টাকা লেখা আছে, বিজ্ঞাপন কি আয় নাকি ব্যয়? বলো তো। স্যার, ব্যয়। কোন ধরনের ব্যয়? পরিচালন না অপরিচালন? অপরিচালন। না, বিজ্ঞাপন হচ্ছে পরিচালন ব্যয়, অপরিচালন না। বিজ্ঞাপন পরিচালন, যেটা ব্যবসায় পরিচালনের সাথে যে ব্যয় সম্পৃক্ত আর কি, সেগুলোকে পরিচালন ব্যয় বলা হয়। এটা পরিচালন ব্যয়। বেতন লেখা আছে 10 মাস, এখানে কি বকেয়া আছে না অগ্রিম আছে? বেতন লেখা স্যার, 10 মাস। কি জানি বকেয়া আছে। বকেয়া, বকেয়াটা কেমনে বের করবা? এটা ভাগ 10 ইন্টু 12, না, ভাগ 10 ইন্টু 2, ভাগ 10 ইন্টু 2। হ্যাঁ, ভেরি গুড। এটাকে ভাগ 10 2 দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, তাহলে তুমি বকেয়া বেতন পাইবা। এই বকেয়া বেতন বেতনের সাথে যোগ করতে হবে, আবার দায় পাশে লিখতে হবে বকেয়া বেতন নামে। এই হচ্ছে আমাদের সামনে যে রেওয়া মিলটা আছে। এখন তোমরা বলো, রেওয়া মিলের কোনো বিষয় নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, নাই। ভেরি গুড। এবার আসো কতগুলো সমন্বয়। দেখো, সমন্বয় গুলা নিয়ে আলোচনা করছি। 1 জুলাই 2017 তারিখে 20,000 টাকা যন্ত্রপাতি আগুনে পুড়ে গেছে এবং এর জন্য 15,000 টাকা ক্ষতিপূরণ পাওয়া যাবে। কলকবজার উপর 5% অবচয় ধার্য করতে হবে। অর্থাৎ আমাদের ব্যবসাটা আরম্ভ হয়েছে জানুয়ারি মাসের 1 তারিখে। 6 মাস ব্যবসা করার পরে জুলাই মাসের 1 তারিখে আইসা 20,000 টাকার একটা মেশিন আগুন লেগে পুড়ে গেছে। ওই মেশিনটা আবার বীমা কোম্পানি দ্বারা ক্ষতিপূরণ নিশ্চিত করা ছিল, তো বীমা কোম্পানি আবার 15,000 টাকা ক্ষতিপূরণ দিবে, এটা এখনো দেয় নাই।
ক্ষতিপূরণটা দিবে। তো যন্ত্রপাতি যদি পুড়ে যায়, যন্ত্রপাতি যদি আগুন লেগে পুড়ে যায়, নিশ্চয়ই এটা কারবারের জন্য একটা ক্ষতি। এই ক্ষতি যন্ত্রপাতি থেকে মাইনাস করে দিতে হবে, বাদ দিতে হবে, কারণ আমার এটা পুড়ে গেছে 20,000 টাকা। এবং অবচয় ধরার সময় খেয়াল রাখতে হবে, যেহেতু 6 মাস ব্যবহার করার পরে আমার এই মেশিনটা পুড়ে গেছে, সুতরাং পুরা মেশিনটার অবচয় হবে 6 মাসের। আর বাকি যে মেশিন, দেখো এখানে কলকবজা আছে, এখানে কলকবজা আছে দেখো 12 লাখ টাকা। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা, এই যে কলকবজা, এটা আছে 12 লক্ষ টাকা। তাহলে খেয়াল করে দেখো, যদি কলকবজা আছে 12 লক্ষ টাকার আর আগুনে পুড়ে গেছে 20,000 টাকা, আরো 11,80,000 টাকার কলকবজা কোম্পানির মধ্যে আছে, ওইটা পুড়ে নাই, ওইটা ভালো আছে। এই জন্য 11,80,000 টাকার কলকবজার উপরে অবচয় ধরতে হবে 1 বছরের। 11,80,000 টাকার কলকবজার অবচয় ধরবো 1 বছরের। আর 20,000 টাকা যেটা 6 মাস ব্যবহার করার পরে পুড়ে গেছে, এই 20,000 টাকার অবচয় ধরবো আমরা 6 মাসের। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, ফাইন। তাহলে 20,000 টাকার অবচয় হবে 6 মাসের, আর 11,80,000 টাকার অবচয় হবে 1 বছরের। এটা খেয়াল করে অবচয় নির্ণয় করবা। হ্যাঁ, এই অঙ্কটা তোমাদের জন্য আমি আজকে হোমওয়ার্ক দিব আর কি, আমি বুঝাই দিচ্ছি, তোমরা বাসায় নিজেরা করবা অঙ্কটা। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ শেয়ার প্রতি 1 টাকা লভ্যাংশ ঘোষণা করতে হবে। এখানে দেখো শেয়ার আছে, একটা শেয়ারের দাম আছে 10 টাকা, একটা শেয়ারের দাম আছে 10 টাকা, আর মূলধন আছে 10 লাখ। তার মানে তোমার শেয়ার হচ্ছে এখানে 1 লাখ। 10 লাখ রে 10 দিয়া ভাগ করলে তুমি শেয়ারের সংখ্যা পাইবা 1 লাখ। যেহেতু শেয়ার আছে 1 লাখ, আর অঙ্কে বলছে শেয়ার প্রতি 1 টাকা লভ্যাংশ, শেয়ার প্রতি যদি 1 টাকা লভ্যাংশ ঘোষণা করা হয় আর শেয়ার হয় 1 লাখ, তাহলে তোমরা আমাকে বলো ঘোষণাকৃত লভ্যাংশ কয় টাকা হবে? স্যার বলো 1 লাখ টাকা হবে। 1 লাখ টাকা হবে। হ্যাঁ, ভেরি গুড। যেহেতু এক শেয়ারের লভ্যাংশ 1 টাকা আর শেয়ার প্রতি 1 টাকা লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, সুতরাং লভ্যাংশের পরিমাণ হবে 1 লক্ষ টাকা। কিন্তু এখানে একটা কথা বলে দিয়েছে যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ। তো যেহেতু অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ বলা আছে, দেখো এখানে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আছে 40,000 টাকা, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আছে 40,000 টাকা। আর যেহেতু অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ 1 লাখ টাকা হয়, তাহলে 40,000 টাকা অন্তর্বর্তীকালীন, এটা বাদ দিলে আরো বাকি থাকে 60,000 টাকা। ওই 60,000 টাকার নাম হচ্ছে ঘোষণাকৃত লভ্যাংশ। অর্থাৎ ঘোষণাকৃত 60,000 আর অন্তর্বর্তী 40,000, দুইটা মিলে হচ্ছে 1 লাখ। এটি বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সহ শেয়ার প্রতি 1 টাকা লভ্যাংশ ঘোষণা করতে হবে। তাহলে শেয়ার আছে আমার 1 লাখ, 1 লাখ অঙ্কের লেখা নাই, আমাদের বের করতে হবে। কেমনে বের করব? এক শেয়ারের দাম হচ্ছে 10 টাকা, এক শেয়ারের দাম হচ্ছে 10 টাকা, আর শেয়ার মূলধন আছে 10 লক্ষ টাকা। 10 লক্ষরে 10 দিয়া ভাগ করলে হয় 1 লক্ষ টাকা। এভাবে আমরা 1 লক্ষ বের করলাম। তো যেহেতু শেয়ার আছে 1 লাখ আর এক শেয়ারের লভ্যাংশ 1 টাকা, সুতরাং আমার মোট লভ্যাংশ হয় 1 লক্ষ টাকা, যার মধ্যে অন্তর্বর্তীকালীন 40,000 টাকা। তো 1 লাখের মধ্যে 40,000 যদি অন্তর্বর্তীকালীন হয় আর বাকি জায়গায় 60,000 টাকা, ওই 60,000 টাকার নাম হচ্ছে ঘোষণাকৃত লভ্যাংশ। ওই 60,000-এর নাম হচ্ছে ঘোষণাকৃত লভ্যাংশ। বলো বুঝছো না বুঝো নাই?
জি স্যার, বুঝতে পেরেছি। ফাইন, তাহলে ঘোষণাকৃত লভ্যাংশ 60,000 টাকা। পরে বলছে লভ্যাংশ সমতাকরণ তহবিল ও সাধারণ সঞ্চিত তহবিলে 10,000 টাকা স্থানান্তর করো। এটা নিট লাভ থেকে এই টাকাটা স্থানান্তর করতে হয়। এটা লিখতে হয় সংরক্ষিত আয় বিবরণীতে। সংরক্ষিত আয় বিবরণীতে লিখতে হয় বাদের ঘরে গিয়ে যে সঞ্চিত তহবিলের স্থানান্তর, লভ্যাংশ সমতাকরণ তহবিলের স্থানান্তর, প্রত্যেককে 10,000 টাকা করে। তাহলে দুইটার মধ্যে 10,000 10,000 20,000 টাকা স্থানান্তর করব সংরক্ষিত আয় বিবরণীতে। দায় গ্রাহকের কমিশনের অর্ধাংশ, দেখো দায় গ্রাহকের কমিশন আছে এখানে 10,000 টাকা, দায় গ্রাহকের কমিশন আছে 10,000 টাকা। অর্ধাংশ, অর্ধাংশ মানে বলা হয় 5,000। এই 5,000 কে দায় গ্রাহকের কমিশনের অর্ধাংশ, অধিহার ও চলতি বছরের মুনাফা দ্বারা সমানভাবে অবলোপন করো। সমানভাবে যদি হয় 2 ভাগে ভাগ করে, অর্থাৎ 10,000-এর অর্ধেক হলো 5,000। এই 5,000 কে সমান 2 ভাগে 2,500 2,500 করে 2500 করে 2500 অবলোপন করব অধিহারের সাথে, আর 2500 অবলোপন করব আমি শেয়ার অধিহারের সাথে, আর 2500 করব আমরা মুনাফার সাথে, অর্থাৎ বিশদ আয় বিবরণীতে। বিশদ আয় বিবরণী দেখবো দায় গ্রাহকের কমিশন অবলোপন, দায় গ্রাহকের কমিশন অবলোপন, শেয়ার অধিহার থেকে অর্ধেক 2,500 মাইনাস করব, আর বিশদ আয় বিবরণীতে আমরা পরিচালন ব্যয় করে লিখবো দায় গ্রাহকের কমিশন অবলোপন। এই হলো 4 নাম্বার সমন্বয়। 5 নাম্বারে বলা আছে বিজ্ঞাপন আরো 4 বছর দেখাতে হবে। বিজ্ঞাপন আরো 4 বছর দেখাতে হবে, এই কথাটা দ্বারা তোমরা কি বুঝতে পেরেছো আমায় একটু যদি বলো তোমরা, আর না বুঝলে বলো। বিজ্ঞাপন খরচ আরো 4 বছর দেখাইতে হবে, কথাটার অর্থ কি কইতে পারবা কেউ? না স্যার। আচ্ছা, তোমরা একটু আগে বলেছো, সবাই বলতে পেরেছো বিজ্ঞাপন হচ্ছে কারবারের একটা ব্যয়, মানে খরচ। তো বিজ্ঞাপন যদি কারবারের খরচ, এখানে বিজ্ঞাপন লেখা আছে 1 লাখ টাকা, বিজ্ঞাপন লেখা আছে 1 লাখ টাকা। তো যেহেতু 1 লাখ টাকা বিজ্ঞাপন, এটা কারবারের খরচ, অঙ্কে বলে সমন্বয় বলেছে এটাকে আরো 4 বছর দেখাও। মানে এই বছর তো দেখাচ্ছি, 17 সালে তো দেখাইতেছি, সামনে আরো 4 বছর দেখাইতে হবে। তার মানে এটার মানে কি এইটা যে 4 বছরের অগ্রিম টাকাটা উনি দিয়ে রাখবে? হ্যাঁ, এই কথা মানে এটাই। অগ্রিম না, বিজ্ঞাপনের বেলায় আমরা শব্দটা অগ্রিম ব্যবহার করব না, বলবো বিলম্বিত বিজ্ঞাপন। অর্থাৎ 4 বছরের হবে বিলম্বিত, আর 1 বছরেরটা হবে অবলোপন। তার মানে মোট বিজ্ঞাপন হচ্ছে এখানে 5 বছর। আরো 4 বছর বলতে বোঝায় এই বছরে হলো 1 বছর, আর সামনে আরো 4 বছর, এই মোট হলো 5 বছর। এটা আরো 4 বছর বলতে মোট 5 বছর বোঝায়। আরো 4 বছর মানে এইবারের সহ আরো 4, মানে মোট 5 বছর। তাহলে 4 বছরেরটা হচ্ছে বিলম্বিত, আর 1 বছরেরটা হচ্ছে অবলোপন। সুতরাং এখানে বিজ্ঞাপন আছে 1 লাখ টাকা, এই 1 লাখ টাকাকে তোমার 5 দিয়ে ভাগ করতে হবে আর 4 দিয়ে গুণ করতে হবে, তাইলে তুমি বিলম্বিত বিজ্ঞাপন পাইবা। 5 দিয়া ভাগ 4 দিয়া গুণ, তাইলে বিলম্বিত বিজ্ঞাপন পাইবা, যেটা বিজ্ঞাপন থেকে মাইনাস করতে হয়। বিজ্ঞাপন মাইনাস বিলম্বিত বিজ্ঞাপন, তাহলে বিজ্ঞাপন 1 লাখ টাকা মাইনাস বিলম্বিত বিজ্ঞাপন 80,000 টাকা, তাহলে বিজ্ঞাপন থাকবে আর 20,000 টাকা। বলো বুঝছো না বুঝো নাই? ব্যাপারটা কি বুঝছো? জি স্যার, বুঝেছি। ফাইন। দাবিহীন লভ্যাংশ 2 বছরে অবলোপন করতে বলা হয়েছে। দাবিহীন লভ্যাংশ 2 বছরে অবলোপন করতে বলা হয়েছে। তাহলে দাবিহীন লভ্যাংশকে সমান 2 ভাগে ভাগ করে 1 ভাগ লিখবো আমরা অবলোপন সংরক্ষিত আয় বিবরণীতে, আর আরেক ভাগ লিখবো আমরা চলতি দায়ের ঘরে। 1 ভাগ লিখবো অবলোপন হিসাবে, আর আরেক ভাগ লিখবো চলতি দায় হিসাবে। বুঝতে পেরেছো? জি স্যার।
এবার দেখো 3টা প্রশ্ন করেছি। নিট লাভ 5,96,হাজার টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। বছর শেষে প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ নির্ণয় করো। বছর শেষে প্রতিষ্ঠানের দায় ও মালিকানা সত্ত্ব নির্ণয় করো। আমি তো সবগুলো সমন্বয়ে আলোচনা করেছি, তোমরা কি অঙ্কটা করতে পারো বাসায়? জি স্যার পারবো। আচ্ছা, আমি একটু হেল্প করার জন্য তোমাদের আমি একটু দেখাই দিচ্ছি। দেখো আমি এখানে করে দিয়েছি স্লাইডে, তোমরা এটা না দেখে করবা, নিজেরা করার চেষ্টা করবা। নিজেরা করলে ভালো, আলহামদুলিল্লাহ। না পারলে হেল্প নিও, না পারলে এখান থেকে হেল্প নিতে পারবা। এটা হলো ক নাম্বার, এটা হচ্ছে খ নাম্বার, আর এটা হচ্ছে গ নাম্বার। তোমরা আগে নিজেরা চেষ্টা করো, না পারলে আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি পুরোটা আবার অঙ্কটা বুঝিয়ে দেবো, কেমনে করেছি, কিভাবে তোমাদের করতে হবে বুঝিয়ে দেবো। তোমরা আগে আগে নিজেরা করার চেষ্টা করো, দেখো নিজেরা করতে পারো কিনা। কেমন? একটা ভালো অঙ্ক, অনেকগুলো ভালো সমন্বয় আছে। আর্থিক বিবরণী পাওয়ার জন্য তোমাদের এটা জরুরি। সুতরাং সম্পদ পাস, দায় পাস আর সংগৃহীত আয় বিবরণী, তিনটা প্রশ্নই নিজে নিজে করার চেষ্টা করবা। নিজে নিজে পারলে আলহামদুলিল্লাহ ভালো, না পারলে আমি করে দিব, আমি তো করে দিয়েছি এখানে, তোমাদেরকে আবার আমি বুঝাই দিব। ঠিক আছে? বলো, কারো কোনো প্রশ্ন আছে? তোমাদের কারো কোনো প্রশ্ন আছে না কি? স্যার, কোশ্চেন নেই। না স্যার। কারিমা? না স্যার। যদি না থাকে তাহলে আমরা আজকে এখানেই ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।